স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অস্থিরতা বিরাজ করছে। 24 ঘন্টার বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছে বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। স্থানীয়রা জানান, বকেয়া বেতন ভাতা না পেয়ে রবিবার সকাল 9টা থেকে সড়কটিতে অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে অনড় থাকেন। অন্যদিকে আজ আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা খোলা রয়েছে। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানবো সহকর্মী এম এ হালিমের কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন সেখানে। হালিম, জানাবেন আমাদের নবীনগর চন্দ্রা সড়কের বর্তমানে অবস্থা কি এবং উত্তরবঙ্গগামী যে যানবাহন আসলে কিভাবে চলাচল করছে? হ্যাঁ, নবীনগর চন্দ্রা মহাসড়কের অবস্থা গতকালকে চিত্র নেয় আজও একই রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি তানভীর, যে গতকাল সকালবেলা থেকে কিন্তু যেটি বার্ডস পোশাক গ্রুপের কিছু যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এই গতকালকে থেকে এই সড়ক অবরোধ করে রেখেছে এবং তারপর থেকেই মহাসড়কে কিন্তু তীব্র যানজট দেখা যায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আসলেও কিন্তু তারা সেখান থেকে সরে যায়নি। এবং শ্রমিকরা যেমনটি বলছিলেন, তাদের যে বকেয়া বেতন সেটি 30 তারিখে দেওয়ার কথা ছিল, সেই 30 তারিখে তারা বেতন না পেয়ে কিন্তু তারা সড়ক অবরোধ করেছে। এবং তারা অনেকে দূর দূরান্ত থেকে এই বেতন নেওয়ার জন্য কালকে আসছিলেন এবং তারা সেই বেতন না পেয়ে মূলত কিন্তু সেই হতাশা থেকেই সড়ক অবরোধ করেছে। এবং সেখানে আমি গত রাত্রেও দেখেছি এবং আজ সকালবেলা দেখেছি তীব্র যানজট দেখা দিয়েছে। এবং আপনাকে যে সবচেয়ে যে ভয়াবহ যে বিষয়টি বলে রাখি, সেখানে এই মহাসড়কে কিন্তু 24 ঘন্টা অতিবাহিত হয়েছে যানজটের কারণে। সেখানে কিন্তু হাজার হাজার পথচারী বা যাত্রী যারা এখানে চলাচল করে তারা কিন্তু ভোগান্তিতে রয়েছে। এবং সেই সাথে এখানে আমরা আশুলিয়া থানা পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু অনেকটাই চেষ্টা করেছে এই শ্রমিকদের সেখান থেকে সরানোর জন্য, তারা কিন্তু সরেনি। এবং আজকে সকালবেলা সেই যানজটটা কিন্তু আরও তীব্র হয়। এবং সেই সাথে এখানে যারা স্কুলগামী শিক্ষার্থী ছিল তারাও কিন্তু অনেকে ঠিক সময়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। এবং সব মিলিয়ে যদি আপনাকে বলি যে এই মুহূর্তে কিন্তু এই সাভার, আশুলিয়া এবং নবীনগর এই অঞ্চলটি কিন্তু একেবারে কিন্তু ব্লক হয়ে গেছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। তানভীর। সহকর্মী এম এ হালিম যুক্ত হয়েছিলেন সাভার থেকে। দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের নদ নদীর পানি কমলেও বৃদ্ধি পাচ্ছে নওগাঁয়। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 6টি ইউনিয়নের 50টি গ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও বন্যা কবলিত। পানিবন্দী রয়েছে অন্তত 1,500 পরিবার। এদিকে বন্যার পানি নামতে থাকায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্পটে দেখা দিয়েছে ভাঙন। নদী ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর সকল পয়েন্টে পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আজ এ কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিমানবন্দর এলাকায় আছেন এই মুহূর্তে সহকর্মী মাহমুদ শাওন, তার কাছে জানবো সবশেষ তথ্য। শাওন, আমাদেরকে জানাবেন আসলে বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকাকে যে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আসলে স্থানীয়রা কী ধরনের সুবিধা পাবে বা সংশ্লিষ্টদের আসলে কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে? তানভীর, আপনি জানেন যে রাজধানীতে প্রবেশের এবং বের হওয়ার জন্য যতগুলো মুখ রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলি সেটি হচ্ছে বিমানবন্দর মোড়, যেটি এক কথায় বলা যায় যে মাল্টি মডাল হাব। কারণ এখানে রেল স্টেশন আছে, বিআরটি যেটা আছে, তারপরে হচ্ছে আপনাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিমানবন্দর তো রয়েছে। সব মিলে এই জায়গাটি আসলে খুবই ব্যস্ত এলাকা এবং এখানে প্রচণ্ড হর্নের যে মানে তীব্র যন্ত্রণা আর কি, এটি কিন্তু এখানে যারা এর সড়ক ব্যবহার করেন তারা কিন্তু প্রতিনিয়ত সেই ভোগ করেন।
করেন এবং সেই জায়গায় এই এলাকাটি নীরব ঘোষণা করার জন্যই মূলত আজকের এই আয়োজন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি আছেন হচ্ছেন এই যে ব্যবিচকের চেয়ারম্যান, তিনি কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলছেন। আর আসলে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলে যে বাণিজ্যিক এলাকায় সাধারণত 70 ডেসিবল মাত্রার শব্দ সহনীয়, কিন্তু আমরা যদি রাজধানীতে দেখি সেটি কিন্তু গড় শব্দের মাত্রা কিন্তু 119 ডেসিবল। সুতরাং এই যে বিপুল মানে শব্দ দূষণ, এই দূষণটা রোধে মানুষকে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে কিন্তু আসলে এই যে আজকের এই উদ্বোধন এবং এর পরপরই আসলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই আসলে উদ্বোধনের পরপরই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজ শুরু হবে। তানভীর। নিশ্চয়ই মাহমুদ শাওন যুক্ত হয়েছিলেন বিমানবন্দর এলাকা থেকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবক ও যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 9টার দিকে মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার বিলের পাশে বালুর মাঠে দুজনের মরদেহ পড়েছিল। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম, তিনি দক্ষিণ মিজমিজি এলাকার মনির হোসেনের ছেলে। তার নিহত যুবতীর নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, স্থানীয়রা মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। মৃত যুবতীর আঁচল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বাদী চান হত্যা মামলার আসামি হবে 4 জন, অথচ আসামি করা হয়েছে 2087 জনকে। এমন তথ্য জেনে হতবাক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা শাহীন হত্যা মামলার বাদী নিজেই। মামলার এজাহারে বাদীর জন্ম নিবন্ধন ও মোবাইল নম্বরে গড়মিল থাকায় বিপাকে পড়েছে পুলিশ। 15 দিনে মামলার তদন্ত কর্মকর্তা বদলেছে 3 বার। মামলার এক আসামির অভিযোগ, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই মূলত ভুয়া নাম জড়ানো হচ্ছে। যদিও পুলিশ বলছে অযথা হয়রানি করতে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 5 আগস্ট নিহত হন পিকআপ চালক মোহাম্মদ শাহীন। সেদিন বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে শাহীনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় তার পরিবার। যাত্রাবাড়ি থানার সামনে শাহীন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমন অভিযোগ এনে ঘটনার 1 মাস পর যাত্রাবাড়ি থানায় মামলা করেন তার স্ত্রী স্বপ্না বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের 14 জনের নামে হত্যার অভিযোগ আনেন মামলার বাদী। এছাড়া আরও 60 জনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাত আসামি করা হয় 2000 জনকে। মামলার অগ্রগতি জানতে যাত্রাবাড়ি থানায় গিয়ে দেখা যায় আগুনে পুড়িয়ে দেয়া থানায় চলছে সংস্কারের কাজ। আর থানার কার্যক্রম চলছে প্রায় 8 কিলোমিটার দূরের ডেমরা থানায়। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা বদলেছে 3 বার। আর সবশেষ তদন্ত কর্মকর্তার অভিযোগ, চেষ্টা করেও খুঁজে পাননি বাদীকে। তো এখানে নাম্বার ভুল আছে, ওই ফোন দিলে উল্টাপাল্টা অ্যাড্রেস বলে, কখনো চাঁদপুর বলে, কখনো ঝিনাইদহ বলে। মামলার এজাহারে বাদীর নাম পরিচয় রয়েছে গড়মিল। এজাহারে দেয়া মোবাইল নম্বর অন্য একজনের। মামলায় আপনার নাম্বার দিছে স্বপ্না বেগম নামে। আপনার নাম স্বপ্না বেগম না? না, স্বপ্না না, আমার নাম চম্পা। মামলার বিষয়ে কথা বলতে এজাহারে দেয়া ঠিকানায় গিয়েও দেখা মেলেনি বাদীর। ক্যামেরার সামনে না আসলেও তার ভোলার ঠিকানায় গিয়ে পাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে জানান 4 জনের নামে মামলা দেওয়ার পরিকল্পনা ছিল তার। আমি মামলাটা 4 জনের নামে দায় করে মামলাটা দিই। এখন আমার একজন আর কি মামলাটা অন্যভাবে দিচ্ছে। 2000 হচ্ছে অজ্ঞাতনামা, এই 87 জনকে আপনারা হচ্ছে নাম দিয়ে করেছেন। না, কি বলেন আপনি? এত জনের নামে মামলা এখন পর্যন্ত আমি দেখি নাই কয়জনের নামে মামলাটা দেয়া হয়েছে। ওটা তো ভিন্ন নাম্বার, তার একজনের নাম্বার দিয়ে আপনি মামলা করেছেন। ওখানে আমার নাম্বারই দেয়া ভাইয়া। এজাহারে 18 নম্বর অভিযুক্ত হাসিব আলম জানান, ঘটনার অনেক আগে থেকেই তিনি কানাডায় আছেন। তারা বাউফল কেন্দ্রিক একটি গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন একটু সমস্যায় ফেলার জন্য তারা এই মামলাটি দায়ের করেন। সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে আমি মনে করি। শাহীনের জন্য
তার রুহের জন্য মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার প্রত্যাশা করছি। এদিকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর পুলিশের। মিথ্যা অভিযোগ করে থাকে বা মামলার কোনো সত্যতা না থাকে সেক্ষেত্রে কিন্তু বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা প্রভিশন কিন্তু আইনে রয়েছে। মন গড়া একটা অভিযোগ দায়ের করলে তদন্ত ছাড়া আমরা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি না। তিনি জানান, হয়রানি করতে নয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দেয়া হবে। আমি জানি না হেডকোয়ার্টার থেকে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক খবর। লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন এলাকা সংলগ্ন গ্রামগুলোই মূলত হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এরপর সেখানে স্থল অভিযান চালানো শুরু করা হয় বলেও জানানো হয় বিবৃতিতে। এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সোমবার রাতের বিমান হামলায় লেবাননে 95 জনের প্রাণ গেছে। গেল 23 সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1000 মানুষ মারা গেছেন। এদিকে সিরিয়ায় অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এবার মুখোমুখি হবেন দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের বিতর্কে মুখোমুখি হবেন রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। আমেরিকান ভোটারদের মন জয় করতে দুই প্রার্থীর মধ্যে তীব্র কথার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তাতে ভোটের ফলাফল নির্ধারণে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক সমকাল বলছেন, তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি, সংঘর্ষগুলিতে ফের অশান্ত আশুলিয়া এবং আন্দোলনের মুখে কমিটি বৈঠক আজ। এই বিষয়গুলোকে তারা শিরোনাম করেছে। দৈনিক প্রথম আলো বলছেন, প্রজ্ঞাপনের অপেক্ষায় 6 কমিশন, দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে, বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে বেশি এবং গফরগাঁওকে ত্রাসের রাজত্ব বানিয়েছিল গোলন্দাজ। এই বিষয়গুলোকে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, গুরুত্ব দিয়েছে। দৈনিক বণিক বার্তা, ব্যাংকের মাধ্যমে জুলাইয়ে লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এনএইচ ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প রয়েছে ডক্টর ইউনুসের। দৈনিক কালের কণ্ঠ বলছে, হাওড়ে হামিদ পরিবারের রাজত্ব, ভাই ভাতিজার তালুকদারি। একই সাথে তারা বলছে, আশুলিয়ায় সংঘর্ষ, গুলি এবং পোশাক শ্রমিক নিহত। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ারশেল, চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে এই আন্দোলন। গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন। শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আশুলিয়ায় গুলিতে 1 শ্রমিক নিহত, এই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক যুগান্তর। দৈনিক আজকের পত্রিকা বলছে, 1000 কোটির বড় বড় ভবন কাজে এলো না, বেসরকারি কলেজ উন্নয়ন প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক আজকের পত্রিকা। এই ছিল আজকের পত্রিকার শিরোনাম। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।